পাশের বাড়ির মেয়েটির গায়ে হাত দেবে, আপনি দা, বটি, ছুরি, লাঠি যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবেন। কতগুলো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, জঙ্গি এসে আমাদের মা বোনদের, কন্যাদের গায়ে হাত দিবে? তাহলে এদেশের আপামর জনসাধারণ পুরুষরা কেন বেঁচে আছে? আমাদের দেশের সাধারণ পুরুষরা কি করছে? তাদের কন্যাদের শরীরে কাপড় নেই, তাদের বোনের গায়ে কাপড় নেই, তাদের স্ত্রীকে ঘরে ঢুকে তাদের সামনে দর্শন করছে। তাহলে আমাদের সবাই তো বলে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে, আওয়ামী লীগ বাংলাদেশে না। তো সাধারণ জনগণ কোথায়? জনগণের কন্যা যায় জননীকে যখন ধর্ষণ করছে, নির্যাতন করছে, তাহলে সেই পুরুষরা কি করছে? সেই বাবা কি করছে? স্বামী, ভাই কি করছে? তার কি দায়িত্ব? পাড়া মহল্লায় প্রেসার গ্রুপ তৈরি হবে, মব আসবে, ইট মারলে পাটকেল দিতে হবে, কেউ যেন অক্ষত ভাবে ফেরত যেতে না পারে। আমি তো মনে করি যে আজকে যদি আমার সামনে কখন এরকম কোন নারীর গায়ে হাত দেয়, আমি বেঁচে থাকি বা না থাকি, অন্তত সেই মব বা সন্ত্রাসীকে আমি ফেরত যেতে দিব না। তাহলে আমার দেশের পুরুষরা, সাধারণ পুরুষরা কি করছে? আওয়ামী লীগকে 57 থেকে 60% মানুষ মনে করে আওয়ামী লীগ থাকা দরকার। আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এই জনগণ এই সকল সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়ক, নির্যাতনকারী এবং এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আসল আসামি হচ্ছে সেই পৃষ্ঠপোষক যারা রাষ্ট্রের কাঠামোয় বসে রাষ্ট্রকে উলঙ্গ করছে। তাদের বিরুদ্ধে জনতার যা আন্দোলন, সেটি আমি বিশ্বাস করি যে অচিরেই ঘটবে। দিদি, আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকে থেকে এখন পর্যন্ত বারংবার একটি কথা আমরা শুনতে পাচ্ছি, যেই লোকটিকে আসলে ধর্ষণের জন্য আইডেন্টিফাই করা হয়েছে, তিনি নাকি আসলে আওয়ামী লীগের লোক, এবং বলা হচ্ছে যে বেশ কয়েকটা ন্যারেটিভ ক্রিয়েট হয়েছে যে আসলে এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না, এটা ব্যক্তিগত প্রেমের কিছু ঘটনা। কিন্তু আমরা একটু আগে যে ভিডিওটি দেখলাম, এই জন্যই ভিডিওটি আমি দেখাতে আসলে বাধ্য হলাম ব্লার করে, কেননা সেখানে বোঝা যাচ্ছিল যে এটা প্রেমের কোনো ঝগড়ার ঘটনা নয়, 4-5 জন মানুষ মিলে সেখানে তাকে মারা হচ্ছিল। তো এটা বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগেরই লোক, ফজর আলী, সে আওয়ামী লীগেরই যে আসলে ধর্ষণ করতে গিয়েছিল সেই লোকটা সম্পর্কে। এই ব্যাপারে কি আপনি একটু কিছু বলবেন? এটা তো ঘটেই যাচ্ছে, মানে যখন কোনো ঘটনা ঘটে সেটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার এই খেলাটা তো পুরনো খেলা, এটা তো খেলেই যাচ্ছে। তোমার নিশ্চয় মনে আছে একটা ভিডিও, একটা লোককে পেটানো হচ্ছিল এবং পরবর্তীতে লোকটি মারা যায়। সে তার 14 থেকে 15 বছরের মেয়েকে তুলে নিয়ে যেতে যাচ্ছিল, সেটা তার বাবা বাধা দেয়। বাধা দেওয়ার কারণে সে বাবাও কিন্তু বিএনপির ছাত্র দলের, এবং যারা মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল এবং সেই বাবাকে হত্যা করে পিটিয়ে তারাও বিএনপির। এই ভিডিওটা এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। তো অনেক ঘটনা আমরা দেখছি, যে ঘটনা জামাত শিবির করছে সেটা আওয়ামী লীগ করে ফেলছে, যে ঘটনা বিএনপি করছে সেটা আওয়ামী লীগ করছে। এই খেলাটার নামই তো হচ্ছে মব এবং সন্ত্রাসী জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা। এরকম অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ছবি আছে, এদেরকে ধরে না কেন? আর্মি পুলিশ তো শুধুমাত্র আওয়ামী লীগকে ধরার কাজে সারাদিন ব্যস্ত, মানে জীবন বাজি রেখে আওয়ামী লীগকে ধরেই যাচ্ছে, জেলে ভরেই যাচ্ছে। তো তারা কেন নামে না? অপারেশন ডেভিল হান্ট তো আমরা, যখন অপারেশন ডেভিল হান্ট হলো তখন প্রতিদিন প্রায় 20 থেকে 24টা ধর্ষণ হচ্ছিল। আমরা একজন ধর্ষককে তো ধরতে দেখিনি। আসিয়ার হত্যাকাণ্ডের কথা মনে আছে? কই আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা কি হলো? এরপর অজস্র প্রতিদিনের এই 20-25টা করে ধর্ষণের একটা আর তো কোনো খবর নেই। সেগুলো কোথায়? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের হেলমেটে থেকে জামাত শিবির বিএনপির অনেক অনেক মানে কুকীর্তির ইতিহাস আমরা জানি। এখনো আমরা দেখছি যখনই কেউ ধরা পড়ে, যখনই আইডেন্টিফাই হয়ে যায়, তখন সে আওয়ামী লীগ হয়ে যায়। এখানে একজন দর্শক আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন এই মুহূর্তে, ফারহাদ ভুইয়া, তিনি একটি কমেন্ট করেছেন এখানে। তিনি লিখেছেন, আসুন দেখি মুরাদনগরের সংখ্যালঘু ধর্ষণকারী ফজর আলী কেমন আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরেও তার জীবন সংশয় হয় নাই, যেমন সংশয় হয় নাই
সার্জিস হাসনাত মাহফুজ সহ হাজারো এনসিপির 10 মাস ধরে নিজ এলাকায় সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছে ফজর আলী। বিএনপি সমর্থিত দলবল নিয়ে প্রায়ই এলাকায় মোরাল পুলিশিং অপারেশন চালায় ফজর আলী। উক্ত ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট ফজর আলী। তাকে ফাঁসাতেই ওই ওয়ার্ডের প্রতিপক্ষ সেক্রেটারি ক্যান্ডিডেট প্রার্থী ভিডিওটা ভাইরাল করায় সংখ্যালঘু ওই নারীর বাড়িতে হামলার সময়। এরপরে বাকিটা এখানে আর লেখাটা উঠছে না। তো এটা তো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তার মানে এই ফজর আলী আসলে বিএনপিরই ক্যান্ডিডেট এবং ওয়ার্ডের একজন বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট। তারপরেও আসলে এই ধরনের ন্যারেটিভ কেন ক্রিয়েট করা হচ্ছে, এই জন্যই আমি আপনার কাছে আসলে বিশেষভাবে এটা হচ্ছে জানতে তাদের চাইলাম। এটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি, বহু বছর ধরে দেখে এসেছি এই কাজ। এবং গত কদিন আগে যে দুজন সনাতন ধর্মের দুজনকে পুলিশ এবং আর্মির সামনে কিন্তু বলা হলো যে তারা ধর্ম নিয়ে কটাক্ষ করেছে, অথচ এই দুজন তাদের সেলুনে তার যে ন্যায্য পাওনা সেই 10 টাকা কম দিচ্ছিল সেটা দাবি করেছিল দেখে ওই ছেলে দুটি তাদেরকে মারা শুরু করলো এবং মারধরের পর বলা হলো যে তারা ধর্ম নিয়ে কথা বলছে। আসলে ব্যাপারটা তো মিথ্যে। আমরা কিন্তু দেখে আসছি যে সনাতন ধর্মের উপর 1971 সালেও আমরা দেখেছি সনাতন ধর্মের উপর এক ধরনের আক্রোশ ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, এবং আমরা 5ই আগস্ট পরবর্তী সময়েও দেখেছি যে সনাতন ধর্মের মানুষজনের উপর, যেন সনাতন ধর্ম মানে হচ্ছে এটা একটা আলাদা এলিয়েন গ্রুপ, এরা বাংলাদেশি না। কিন্তু সনাতন ধর্ম তারা তো বাংলাদেশি, বাংলাদেশের আমরা মিলেমিশে বাংলাদেশি, ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ। তো সেখানে তাদেরকে আলাদা করে ফেলা হচ্ছে এবং তাদের প্রতি নির্যাতনের মাত্রাটা অনেক বেশি। আমি সনাতন ধর্মের নির্যাতনের কথা বলেছিলাম দেখে আমাকে 18ই আগস্টের পর আমার বিরুদ্ধে অনেক রকমের মামলা টামলা হয়েছিল, মামলা নিয়ে লোকজন অনেক কথাও বলেছিল আমি নাকি মিথ্যা প্রচারণা করেছি। কিন্তু যদি আমরা হিসেব করি যে 5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত সনাতনীদের উপরে যে নির্যাতনের ঘটনা, সেটা কিন্তু 1971 সালকেও হার মানিয়ে দেয়। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে সনাতন ধর্মের মানুষজনকে সংগঠিত করার কারণেই কিন্তু আজকে সনাতন ধর্মের মানুষ কিন্তু কোনো কথা বলতে পারছে না। সেই সময় আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুর নেতৃত্বে সনাতন ধর্মের মানুষ তাদের অধিকারের প্রশ্নে একত্রিত হতে পেরেছিল। এই রাষ্ট্র, এই আইন, এই প্রশাসন তাকে মিথ্যা প্রহসনের মামলায় কারাগারে রেখেছে এবং তার জামিনও দিচ্ছে না। তার জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তার উপর নির্যাতন হয়েছে, আক্রমণ হয়েছে। তো এই যে বাংলাদেশটা এখন যেখানে আছে, বাংলাদেশের সংস্কার করছে তারা। বাংলাদেশকে সংস্কার করার মানে যেখানে আওয়ামী লীগ থাকবে না, এখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে না, এখানে মানুষের মুক্ত চিন্তার কোনো কিছু থাকবে না, মুক্ত সংস্কৃতি থাকবে না, নারীর অধিকার থাকবে না, এখানে ইতিহাস থাকবে না, 71 থাকবে না, মুক্তিযোদ্ধারা থাকবে না, বঙ্গবন্ধু কোনোভাবেই থাকবে না। কারণ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে তাদের অনেক ভয়। আপনি যেই হিন্দু নির্যাতনের কথা বলছিলেন, আমি এই ধর্ষণ সংক্রান্ত বিষয়ে একটু বলতে চাই যে আহ হিন্দু নারীদের বাংলাদেশে ধর্ষণের একটি খুবই একটা বীভৎস কালচার আসলেই রয়েছে। একটা যেন ক্ষোভ এবং একটা অদ্ভুত রকমের ক্ষোভ, এবং তাদেরকে ধর্ষণ করা যেন কার প্রতি যেন তারা একটা প্রতিশোধ নেয়, যেটা আসলে আমাদেরকে 1971-এর কথা মনে করিয়ে দেয়। এদেরকে এরা কারা বলে আপনি মনে করেন? আসলে এর একটু আপনি যদি রাজনৈতিক ইতিহাস বা বিশ্লেষণ করতেন লোকের প্রতি। এরা হচ্ছে আসলে সেই সেই লোকজনই 1971 সালে যারা হিন্দুদের সম্পত্তি দখল করেছিল, যারা খুঁজে খুঁজে হিন্দুদের লুঙ্গি চেক করেছিল, যারা হিন্দুদের বলেছিল তুই হিন্দু। এই যে হিন্দু শব্দটা ব্যবহার করে আমার খুব কষ্ট হয়। আমি কথা বলার প্রয়োজনে দু একবার উচ্চারণ করে ফেলেছি, কিন্তু আমি বলতে চাই যে ওনারা সনাতন ধর্ম, যার যার ধর্ম ওনারা সবাই পালন করবে। আসল পরিচয় তো হচ্ছে বাংলাদেশের মানুষ। তার 1971 সালে আমরা দেখেছি রাজাকার আলবদর আসাম, সে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু মানে ধর্মের ভিত্তিতে কিন্তু এদেরকে আলাদা করেছিল। এবং আমরা দেখেছি যে সেই সময়ে যে পরিমাণ
হত্যা, নিপীড়ন, নির্যাতন হয়েছে, এবং ৭১ সাল পরবর্তী সময় এখন পর্যন্ত সনাতন ধর্মের মানুষজনের যে সংখ্যা ছিল বাংলাদেশে, আমরা দেখেছি ৭৫ পরবর্তী সময় যখন গোলাম আজমরা বাংলাদেশে জাতীয় পতাকা নিয়ে গাড়ি চালিয়েছেন, পার্লামেন্টে গেছেন, যখন যুদ্ধাপরাধীর বাংলাদেশ হয়েছিল, তখন আমরা দেখেছি তার পরবর্তী সময় সনাতন ধর্মের মানুষজনদেরকে তাদের জমি জমা থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং এই সবকিছুর পেছনে যারা ১৯৭১ সালে ছিল, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে কখনোই স্বীকার করেনি, আজকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তারা করেছে, ২১শে আগস্ট তারা, সারা বাংলাদেশে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা যারা করেছে এরা তারা, রমনার বটমূলে যারা বোমা হামলা করেছে, উদীচিতে যারা বোমা হামলা করেছে এরা তারা, ৫ই আগস্ট যারা ৪৬৫টি থানা জ্বালিয়ে ফিরিয়ে দিয়েছে, ৩৫০০ পুলিশকে হত্যা করেছে, এবং ৫ই আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত সনাতনীদের উপর নির্যাতন করছে। প্রায় ৫৪টা জেলায় সনাতন ধর্মের বাড়ি ঘর, মন্দির ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলোর তথ্য পুলিশের সদর দপ্তরে আছে। এবং বাংলাদেশের সনাতন ধর্মের উপর নির্যাতন হচ্ছে, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উদ্বেগ জানানো হয়েছে। ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরো বিভিন্ন দেশের পার্লামেন্টে সনাতন ধর্মের উপর নির্যাতন হচ্ছে এই মর্মে কিন্তু উদ্বেগ জানানো হয়েছে। এখন আমাদের বাংলাদেশে যারা আছে, যারা বাংলাদেশে থাকে কিন্তু তারা এখনো রাজাকার আলবদর আল শামসের সেই বাহিনীর সদস্য, এখনো কিন্তু দীপান্বিতা রাজাকার আলবদর আল শামস বাহিনী আছে। আমরা যাদেরকে মনে করতাম মুক্ত মোনা, এখনো কিন্তু এই যে বিভেদ তৈরি করছে, নির্যাতন গুলো করছে, সেই রাজাকার আলবদর আল শামস বাহিনীর লোকজন। এবং আমার মনে হয় যে আজকে মুক্তিযুদ্ধের উপরে কেন এত রাগ, মুক্তিযোদ্ধাদের উপরে কেন এত রাগ, আজকে বঙ্গবন্ধুর উপরে কেন রাগ, সংবিধানের উপর কেন রাগ? কারণ সংবিধান তো, মুক্তিযোদ্ধারা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছিল, এটা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের সবাই মনের আনন্দে কিন্তু যার যার ধর্ম পালন করেছে। এরকম এরকম নিপীড়িত সময় বাংলাদেশে আসেনি কখনো। এখন যারা যে ধর্মীয় উগ্র গোষ্ঠী, যে জামাত ইসলামী, যারা আজকে, এবং বিএনপি সহ, দুঃখের সাথে বলতে হবে, আজকে এনসিপি, এবিসিডি, জামাত ইসলামী, বিএনপি সহ যারা একজোট হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যে আসামি, তার সাথে লন্ডনে গিয়ে বৈঠক করে সেই বিএনপি, জামাত সকল সে একজোট করেছে ডক্টর ইউনূস। তারা কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং যারা মানুষ পরিচয়ে বাংলাদেশে বসবাস করছে, তাদের যার যার ধর্ম আলাদা হতে পারে। আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা, তারা ধর্মকে ব্যবহার করছে, তারা বলছে তাদের ধর্ম ইসলাম, তারা মুসলমান, কিন্তু ধর্ম কখনোই বলে না যে তুমি ইসলাম ধর্ম পালন করছো বলে, তুমি মুসলমান বলে তুমি সনাতন ধর্ম বা অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন করতে পারো। তুমি মসজিদে যে নামাজ পড়ো দেখে তুমি মন্দির ভাঙতে পারো, তুমি গির্জা ভাঙতে পারো না। কিন্তু যারা আসলে এই কাজটা করছে তারা ধর্মকে ব্যবহার করছে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে, কতিপয় মানুষকে তারা ব্রেইন ওয়াশ করছে। ডিপ স্টেট ষড়যন্ত্র বলি, পাকিস্তানের ষড়যন্ত্র বলি, যে ষড়যন্ত্র বলি না কেন, আমার দেশ, আমি কেন বাইরের ষড়যন্ত্রে সে দেশের বিরুদ্ধে যাব? কাজে যারা বাংলাদেশের বিরুদ্ধে গেছে সে আসলে মির্জাফর রাষ্ট্রদ্রোহী বলেই গেছে, এমন না যে তাকে সে ছোট বাচ্চা তার ব্রেইন ওয়াশ করেছে, না। এরা ৭১ সালও দেশের বিরুদ্ধে ছিল, এখনো দেশের বিরুদ্ধে। ৭১ সালের পরবর্তী সময় এই রাজাকার আলবদর আল শামস যুদ্ধাপরাধীদেরকে প্রকৃত অর্থে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা যায়নি। আজকে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় কেন? আজকে কেন সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়?
এরা হচ্ছে স্বাধীনতার পক্ষে, এখানেই তাদের ভয়। আমরা লাইভের আজকে একেবারে শেষ দিকে চলে এসেছি। তার আগে একটি ছোট্ট পরিসংখ্যান আপনারা যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। দিদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, দিদি যে কথাটি বলেছে তার সঙ্গে যুক্ত করে আমি একটি কথা বলতে চাই। বিগত 8-9 মাস 10 মাস যাবৎ বাংলাদেশে যা দেখতে পাচ্ছি তাতে এটাই মনে হয় যেন একটি কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে যে 1971 সালে আসলে যে পরাজয় তারা আসলে বরণ করেছিল তারই পুনর্চিত্র। এবং গতকালকের যে ঘটনাটি, শুধু গতকালকে নয়, বিগত 10 মাস যাবৎ যা কিছু বাংলাদেশে সনাতন নারীদের সঙ্গে হচ্ছে, সনাতনের বাইরেও যারা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলেন তাদের সঙ্গে হচ্ছে, যেন আসলে একটি প্রতিশোধ। আমি পরিসংখ্যানটি আপনাদের সকলের উদ্দেশ্যে একটু তুলে ধরছি। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক পরিসংখ্যান 2024 সালে দেশের সংবাদপত্রে নারী ও মেয়ে শিশু নির্যাতনের 2525টি খবর প্রকাশিত হয়েছে। এ সময় 367 মেয়ে শিশু সহ 516 জন ধর্ষণের শিকার, মানে 2024 থেকে এখন পর্যন্ত পরিসংখ্যানটি। আহ এর মধ্যে 142 জন দলবদ্ধ ধর্ষণের শিকার, 23 জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে 6 জন। তো আসলে অনেকে প্রশ্ন করছে যে এই যে দ্বিতীয় স্বাধীনতা 5 তারিখের, এটা আসলেও দ্বিতীয় স্বাধীনতা কিনা, নাকি আসলে এটা আসলে কাদের স্বাধীনতা? এটা কি 71-এ যারা পরাজিত হয়েছিল 5ই আগস্ট কি তারা তারা আসলে স্বাধীনতা ঘোষণা করলো? তারাই কি আসলে এতদিন পরাজিত ছিল সেই 71-এর পরাহত শক্তি? নতুবা কেন অগাস্টে 2024 সালের জুলাই থেকে 2025-এর মার্চ মাস পর্যন্ত শুধু 577 জন নারী কেন ধর্ষিত হয়েছে? একটি দেশে কম বেশি ধর্ষণের ঘটনা থাকে, অনেক রকমের মানসিক অসুস্থ রোগী থাকে, অনেক রকমের অনেক ব্যাপার থাকে, কিন্তু এরকম পরিসংখ্যান তো আমরা আসলে বিগত বহু বছর বাংলাদেশে এই চিত্র আমরা দেখতে পাইনি। কারা করছে এই সমস্ত, আপনাদের আপনাদের কাছে আসলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনারা চিন্তা করুন, ভাবুন, জানুন এবং প্রশ্ন করুন। লাইভটি শেষ করবার আগে রোকেয়া প্রাচী আপনার কাছে বলবো যে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাকে যারা অনুসরণ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনার আপনার কণ্ঠস্বরটি যাদের পর্যন্ত পৌঁছায় তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে, সাধারণ জনমানুষের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে, এবং এই কি হচ্ছে বাংলাদেশে আসলে সব মিলিয়ে আপনি যদি আপনার কথাটি বলতেন। 5ই আগস্ট আসলে দ্বিতীয় স্বাধীনতা। 5ই আগস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কতিপয় জঙ্গিরা, কতিপয় দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহীরা 1971 সালের 25শে মার্চের মতো বাংলাদেশকে তারা দখল করেছে এবং বাংলাদেশকে 25শে মার্চ 1971 সালে যেমন পুরো বাংলাদেশ ধ্বংস হয়েছিল, লাশের পর লাশ পড়েছিল, ঠিক তেমনি 5ই আগস্ট পরবর্তী সময় এই জঙ্গি সন্ত্রাসীরা, এই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডরা বাংলাদেশকে ধ্বংস করছে। এবং নতুন স্বাধীনতার নাম বলছে এই জন্য কারণ 1971 সালে যে বাংলাদেশ, সে বাংলাদেশকে তারা কখনো চায়নি। 1971 সালে সেই পরাজিত রাজাকার আল বদর আল শামস তারাই কিন্তু আজকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আছে। তারা যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় দেখতে চায়, রাজাকারদের ক্ষমতায় দেখতে চায়। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চায় না, তারা বঙ্গবন্ধুর বাংলাদেশ চায় না, তারা লালনের বাংলাদেশ চায় না, বেগম রোকেয়ার বাংলাদেশ চায় না, তারা সুফিয়া কামাল জাহানারা ইমামের বাংলাদেশ চায় না, তারা উন্নয়নের বাংলাদেশ চায় না। তাই আজকে জঙ্গিদের যে তৎপরতা, জঙ্গিদের যে দৌরাত্ম্য, আজকে রাষ্ট্র যে পৃষ্ঠপোষকতা করে জনগণকে আক্রান্ত করছে। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস এবং তার বাহিনী আজকে বাংলাদেশের জনগণকে আক্রান্ত করছে, বাংলাদেশকে আক্রান্ত করছে। কাজেই দায়িত্ব এখন আমাদের। আমরা আমাদের রাষ্ট্রকে বাঁচাবো, আমরা আমাদের ঘরের মানুষদের বাঁচাবো, আমাদের শিশুদের বাঁচাবো, আমাদের কন্যা, আমাদের মা বোনদেরকে বাঁচাবো। এই দায়িত্ব যদি আপামর জনসাধারণ না নেয় আজকে, তাহলে ইতিহাস সাক্ষী থাকবে
এর জবাব কিন্তু দিতে হবে।